আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের তাইম ভাইয়া। তো আমি তোমাদের সাথে আজকে কথা বলবো তোমাদের সাধারণ গণিতের পরিসংখ্যান চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে? তোমাদের সামনে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, তো সেখানে একটা গোছানো প্রস্তুতি তোমাদের দরকার। তো আমি সেই প্রত্যাশা নিয়েই আমি আজকে যে চ্যাপ্টার থেকে সব সময় আসে, ঠিক আছে, তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই, মাস্ট বি পরিসংখ্যান চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি এ টু জেড সম্পূর্ণ করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি চেষ্টা করবো যতটুকু সংক্ষিপ্ত করা যায় আর কি। মানে যে প্রশ্নগুলা বা যে সৃজনশীলগুলা করে যাওয়ার পরে তুমি কমন পাবা, সেই সৃজনশীলগুলা, সেই প্রশ্নগুলো আমি মূলত করানোর চেষ্টা করবো। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো আমি প্রথমে দেখো একটা এখানে উদ্দীপক লিখছি, বিন্যস্ত বাত্যের উদ্দীপক। তো এখান থেকে যে কয়টা প্রশ্ন হতে পারে, সব কয়টা প্রশ্ন আমি ইনশাল্লাহ সলভ করব। দেখো, প্রথমে আমি যদি বলি যে ক নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলকে কি কি প্রশ্ন আসতে পারে, আমি বলবো প্রথমেই যে মধ্যক মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করো। দেখো, প্রথম ক নাম্বার এটা আসতে পারে যে মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা। মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা। আচ্ছা, যাই হোক, এখন এটা বের করার জন্য তোমার কি কি করতে হবে? আচ্ছা, তুমি যদি কোথাও বেড়াতে যাও বা কোনো অপরিচিত কোনো জায়গায় যাও, তো সেখানে যেতে হলে অবশ্যই তোমাকে লোকেশন জানতে হবে। বা আমি আরেকটু সহজ উদাহরণ দিই। ধরো তুমি রান্না করতেছো, তো রান্না করার জন্য যে প্রয়োজনীয় যে উপাদানগুলো প্রয়োজন, যে তুমি যেটা রান্না করবা, সেই উপাদানগুলো যদি তুমি জানো এবং তুমি যদি রান্না করা পারো, তাহলে অবশ্যই সহজে রান্না করতে পারবা। ঠিক অঙ্কের ব্যাপারে, ম্যাথের ব্যাপারে কিন্তু একই রকম চিন্তা ভাবনা। তুমি মূলত এখানে দেখবা যে এই যে মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়, এটা নির্ণয়ের জন্য আমার কি কি দরকার, এটা নির্ণয়ের জন্য আমার কি কি দরকার। দেখো, প্রথমে আমি যদি বলি মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য তোমাকে আগে জানতে হবে মধ্যক অথবা প্রচুরক শ্রেণী কোনটা, এটা আগে জানতে হবে। এটা কিভাবে জানবা? এটা জানার উপায় হচ্ছে সর্বাধিক গণসংখ্যা, সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা, এটা জানার উপায় কি? সর্বাধিক গণসংখ্যা। তো আমি যদি এটার সমাধানে যাই, তাহলে দেখো, প্রথমে আমি লিখবো এখানে, আমি প্রথমে মধ্যক বা প্রচুরক শ্রেণী বের করবো। ঠিক আছে? তো আমি লিখবো এখানে, এখানে সর্বাধিক গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা কত? 10। এখানে সর্বাধিক গণসংখ্যা কত? 10, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। শ্রেণীতে অবস্থিত। দেখো, আমি প্রথমে সর্বাধিক গণসংখ্যা দিয়া একটা শ্রেণী বের করলাম। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এটা কি শ্রেণী? মধ্যক শ্রেণী। যদি বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে দেখো প্রচুরক শ্রেণী। আর যদি বলে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে, তাহলে লিখবে মধ্যক শ্রেণী। তো আমি একটা বের করি যে মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে 60। 51 থেকে 60। এখন মধ্যমান নির্ণয় সূত্র কি? মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে তুমি শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা দুইটা যোগ করবা এবং 2 দিয়ে ভাগ করবা। সুতরাং মধ্যমান আমি দুইটা যোগ করব, 60 প্লাস 51 ডিভাইডেড কত? 2। তাহলে এখানে হবে 60 প্লাস 51 ডিভাইডেড 2, 55.5। 55.5, এটাই হচ্ছে আনসার। কি বললাম দেখো, মধ্যক বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য সর্বপ্রথম তোমাকে জানতে হবে মধ্যক শ্রেণী অথবা প্রচুরক শ্রেণী। তো যদি মধ্যক শ্রেণীর মধ্যমান বলে, তাহলে তুমি মধ্যক শ্রেণী লিখবা। আর যদি প্রচুরক শ্রেণীর মধ্যমান বলে, তাহলে প্রচুরক শ্রেণী লিখবা। তো আমি একটা আনসার করলাম এখানে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, ধরো এটা। তো এখন সর্বপ্রথম কি করলাম? সর্বাধিক গণসংখ্যা বের করলাম 10, যেটা আমাদের উদ্দীপকে আছে, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে? তো সুতরাং মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেলাম। মধ্যক শ্রেণী কি? মধ্য শ্রেণী হচ্ছে 51 থেকে 60। এখন মধ্যমান কি? তুমি শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করবা এবং 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই মধ্যমানটা সহজেই পেয়ে যাবা। ঠিক আছে? এটা ক নম্বরে আসতে পারে। আচ্ছা, এরপরে এরপরে প্রশ্ন হতে পারে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। কি তৈরি করো? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আচ্ছা, তো এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার জন্য তোমার লাগবে
দেখো 2 নম্বর প্রশ্ন আসতে পারে এরকম যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আচ্ছা, তো এটা একদম ইজি। তুমি এখানে ঘর বানাবা 1 2 3 4 5 6টা ঘর বানাবে এখানে 1 2 3 4 5 6। আমি 3টা ঘর এখানে বানাবো এভাবে। এটা হবে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এটা হবে গণসংখ্যা, এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা, দেখো এখানে যা আছে তা তুমি লিখবে এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আমি গণসংখ্যাগুলো লিখবো এখানে 2 3 10 5। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা কি? মূলত তুমি প্রথমে এই গণসংখ্যা এখানে লিখবা, 2 এখানে লিখবা। এখন এই 2 এর সাথে 3 যোগ করবা, কত হবে? 5। 5 এর সাথে 10 যোগ করবা, কত হবে? 15। 15 এর সাথে যদি 5 যোগ করো, কত হবে? 20। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এটা কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আচ্ছা, এখন 3 নম্বরে যদি আমি বলি প্রশ্ন হতে পারে মধ্যক নির্ণয় করো। কি নির্ণয় করো? মধ্যক নির্ণয় করো। তো আমি শুধু প্রশ্নটা একটু পরিবর্তন করব। এখানে তোমাকে প্রশ্ন করতে পারে মধ্যক নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন করতে পারে মধ্যক নির্ণয় করো। তো আমি এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আমি তুললাম না, মানে মুছলাম না আর কি এখান থেকে। কারণ কি? কারণ হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য তোমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমি আবার রিপিট করতেছি, মধ্যক নির্ণয়ের জন্য তোমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তো এই জন্য আমি এটা মুছলাম না, ক্রমযোজিত গণসংখ্যা সারণী আগে তৈরি করবা তুমি। এরপরে তোমাকে বুঝতে হবে যে মধ্যক নির্ণয়ের সূত্রটা মূলত কি। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো এখন তুমি এখানে মধ্যক যদি বের করতে চাও, সর্বপ্রথম তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে। আমরা ক নম্বরে মানে 1 নম্বর প্রশ্নের মধ্যে যেভাবে বের করছিলাম কি ওইভাবে বের করার চেষ্টা করবা। তো এখানে লেখো এখানে যেখানে এখানে সর্বাধিক গণসংখ্যা 10, যা কোন শ্রেণীতে অবস্থিত? 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। সুতরাং মধ্যক শ্রেণী 51 থেকে 60। আচ্ছা, তো এটা কেন বের করলাম? আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা লাগবে। তো আমি যদি সূত্রটা আবার রিপিট করি, আমি গত ক্লাসে সূত্রের যে ব্যাখ্যা এবং সূত্রের যে চলকের পরিচয়গুলো আছে সেগুলো আমি বলেছিলাম, আজকে আমি আবারও রিপিট করছি, ঠিক আছে? আচ্ছা, তো লিখবা যে আমরা জানি মধ্যক ইকুয়াল L প্লাস n/2 মাইনাসের fc ইন্টু h/fm। তো আমি সবগুলোর পরিচয় আমি আগে বলছি, এখন আমি আবার বলার চেষ্টা করতেছি। দেখো এখানে এগুলা কি, আমি যদি এগুলার সব কয়টার মান যদি পেয়ে যাই তাহলে কিন্তু মধ্যকটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? দেখো L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো দেখো আমি কিন্তু মধ্যক শ্রেণী এখানে বের করে রাখছি, আর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51 মানে 51। এটা হচ্ছে নিম্ন সীমা, এটা কি উচ্চ সীমা। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে এখানে L ইকুয়াল 51। এরপরে দেখো n হচ্ছে মোট গণসংখ্যা, যেটা আমরা এখানে বের করে রাখছি 20। n মোট গণসংখ্যা, n কত? 20। fc কি? fc হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী তো 51 থেকে 60, ঠিক আছে? মধ্যক শ্রেণী কত? 51 থেকে 60। এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা কিন্তু শুধু গণসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা কি? 5। তাহলে আমরা লিখতে পারি fc ইকুয়াল 5। আচ্ছা, এরপরে
এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? 51 থেকে 60, যেটা আমরা বের করছি সর্বাধিক গণসংখ্যা দিয়ে। তো মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, এর গণসংখ্যা কত? 10। আমি এফএম লিখতে পারি 10। আর দেখো এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর মধ্যে যে পার্থক্যটা আছে। তো এখানে দেখো 31 থেকে 40 এর মধ্যে পার্থক্য কত? 31 থেকে কাউন্ট করা শুরু করবা। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, আই মিন 10। শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ ইকুয়াল, এখন যদি মানগুলা বসায় দাও, ক্যালকুলেশন করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমি প্রথমে এল এর মান বসাচ্ছি 51 প্লাস n বাই 2, n এর মান কত? 20/2 মাইনাসের এফসি হচ্ছে 5 ইন্টু এইচ হচ্ছে 10, আবার এফএম কত? এফএম হচ্ছে 10, দুইটাই 10। আচ্ছা, এখন আমি 51 দিলাম প্লাস 20/2 মানে 10 মাইনাসের 5 ইন্টু, এখানে কিন্তু 1 থাকে। কত থাকে? 1 থাকে। তো এখানে 51 প্লাস 10 থেকে 5 গেলে কত থাকে? 5, 5 থেকে 5, তার মানে 56। এটা হচ্ছে আমাদের মধ্যক। এটা কি? মধ্যক। তো কি করলাম আমরা প্রথমে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে মনে রাখতে হবে একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন। ঠিক আছে, আমরা এখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করলাম। এরপরে তোমাকে বুঝতে হবে যে মধ্যক নির্ণয়ের সূত্রটা বুঝতে হবে তোমাকে। মধ্যক নির্ণয়ের সূত্র কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। প্রত্যেকটা চলকের পরিচয় তোমাকে জানতে হবে। আমি আগের ক্লাসে চলকের পরিচয়গুলো দিয়ে দিয়েছি, এখন শুধু আমি আবার বলতেছি। দেখো এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো মধ্যক শ্রেণীটাকে বের করে নিবা সর্বাধিক গণসংখ্যা দিয়ে। এরপরে এন হচ্ছে মোট গণসংখ্যা, যেটা এন মোট গণসংখ্যা 20, এই যেটা n ইকুয়াল 20। আচ্ছা, এরপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। আমি আবার বলতেছি, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, কেন? সর্বাধিক গণসংখ্যার জন্য। তাহলে এটার ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখলাম এফসি এর মান 5। এরপরে দেখো এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর মধ্যে যে পার্থক্য, এটা আমরা পেলাম 10। তো এই মানগুলা যখন আমরা এখানে বসিয়ে দেব, ক্যালকুলেশন করলে আমাদের কি কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। এটা ছিল মধ্যক। সবাই তুলে নাও। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয়ের জন্য সাধারণত কোনো সারণী প্রয়োজন হয় না। প্রচুরক নির্ণয়ের জন্য সাধারণত কোনো সারণীর প্রয়োজন হয় না। এখানে আমি প্রশ্নটা লিখলাম যে প্রচুরক নির্ণয় করো। দেখো প্রচুরক নির্ণয়ের সূত্রটা পারলেই হয়ে যাবে। আর প্রচুরক শ্রেণীটা তুমি বের করবে কিভাবে? ওই যে সর্বাধিক গণসংখ্যা, আবার একই নিয়ম। তো আগে প্রচুরক শ্রেণীটা তুমি বের করো। লেখো যে এখানে সর্বাধিক গণসংখ্যা কত? 10, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী 51 থেকে 60। দেখো আমরা মধ্যক নির্ণয়ের সময় মধ্যক শ্রেণী বের করছি, এখন প্রচুরক নির্ণয়ের সময় প্রচুরক শ্রেণী বের করব। নিয়ম কিন্তু একটাই, সর্বাধিক গণসংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এখন সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব আমরা। তো এখানে দেখো আমি সূত্রের ব্যাখ্যা আগে দিই। দেখো এখানে যদি বলি সূত্র, প্রচুরক নির্ণয়ের সূত্র কি? প্রচুরক ইকুয়াল L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H ইন্টু কি? H। দেখো এখানে মূলত L এর মান কি? L এর মান ওই যে ওইটাই, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। L এর মান কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আমি এখানে লিখি যে L হচ্ছে 51। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, যেটা মধ্যক শ্রেণীর নিম্নসীমা প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F1 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 10, আর পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা কত?
3। তাহলে আমরা লিখি এখানে f1 ইকুয়াল 10 মাইনাস 3 কত হবে 7। আমি আবার বলতেছি f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তো এটা, আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3। তো আমরা যদি মাইনাস করে দিই তাহলে f1 এর মানটা বের হয়ে পড়বে। f2 এর মানটা কি? f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। f2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 10, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে 5 হবে। আর h কি? h আমরা জানি যে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। কত 10। আচ্ছা এখন মানগুলো বসায় দাও, ক্যালকুলেশন করো, আনসার হয়ে যাবে। দেখো এখানে যে আমি মান বসিয়ে দিয়েছি। l এর মান কত 51 প্লাস f1 এর মান কত, f1 এর মান হচ্ছে 7 ডিভাইডেড 7 প্লাস 5 ইনটু h মান কত 10। তো 51 প্লাস, দেখো আমি যদি এখানে উপরে যদি যোগ করি নিচে যদি যোগ করি তাহলে কত হবে 12 ইনটু কত 10। আর গুণন করবা 51 প্লাস 7 কত 70 ডিভাইডেড কত 12। তার आंसरটি একটু এদিকে লিখতেছি। দেখো 51 প্লাস আমি 70 কে 12 দ্বারা ভাগ করি কত হবে 5.70 ভাগ 12 5.83। এখন যদি আমি 51 সাথে এটা যোগ করি তাহলে কত হবে 56.83। ঠিক আছে, এটাই হবে আমাদের আনসার। এটা কি আচ্ছা দেখো তো বুঝছো কিনা। প্রচুরক নির্ণয় করো, কি নির্ণয় করো একদম পানির মতো সহজ। তুমি প্রচুরক নির্ণয়ের সূত্রটা যদি জানো তাহলে প্রচুরক নির্ণয় করা কোনো ব্যাপারই না। দেখো এখানে যে প্রচুরক নির্ণয়ের সূত্র কি l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h, f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h। তো প্রত্যেকটা চলকের পরিচয় আগে জানো তুমি। l কি? l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কেমনে বের করবা? সর্বাধিক গণসংখ্যা দিয়ে বের করবা। তো এই যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 51, 51 আমি লিখলাম এখানে। f1 কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 10, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 3, 10 থেকে 3 গেলে কত থাকে 7, বোকারাও পারে। f2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। 10 থেকে 5 গেলে কত থাকবে 5। শ্রেণী ব্যবধান মানে h, h কেমনে বের করবা? ওই যে কাউন্ট করো এখানে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তো 10 শ্রেণী ব্যবধান। কত শ্রেণী ব্যবধান 10 শ্রেণী ব্যবধান লিখলাম, মানগুলো বসায় দিলাম, ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। একটা কথা মনে রাখবে এখানে এই যে এখানে আমরা অনেকেই আগে এটা বের করি তারপর গুণ করি তারপর যোগ করি না, সবসময় আর গুণন করে নিবা, আর গুণন করবা এবং যেটা আছে নিচে ওটা দ্বারা ভাগ করবা, পরবর্তীতে যোগ করবা, তাহলেই সঠিক আনসারটা কিন্তু আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সবাই একটু তুলে নাও। আচ্ছা, এর পরবর্তীতে যে টপিকটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। কি নির্ণয় করো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি এটা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমার কি কি লাগে আমি তোমাকে বলি। প্রথমে তুমি 5টা ঘর বানাইবা। আমি সোজা কথা বলতেছি, প্রথমে কি করবা 5টা ঘর বানাইবা। তো আমি আগে এগুলো লিখে নি। দেখো 1 2 3 4 5, আমি 6টা বানাবো এখানে। দেখো 1 2 2 3 4 5 6।
আমি এখানে মোট 5টা ঘর বানাবো। 1 2 3 4 5। 1 2 3 4 5। সর্বপ্রথম তুমি 5টা ঘর বানাইবা। 5টা ঘরে কি কি উপাদান লাগবে সেটা তুমি আগে দেখবা, ঠিক আছে? তোমার 5টা উপাদান লাগবে। কয়টা উপাদান লাগবে? 5টা উপাদান লাগবে। তো প্রথমটা তো শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, যেটাই বলো তুমি, শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি। এরপরটা হচ্ছে মধ্যমান, আর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? xi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে তোমরা জানো fi দ্বারা প্রকাশ করা। আচ্ছা, এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। আর ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্টে দিবা এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল, মানে fi ইউআই। fi, এই যে 5টা ধাপ। তো এখানে দেখো 2টা ধাপ দেওয়া আছে কিন্তু অলরেডি। দেখো এখানে 2টার মান দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। উদ্দীপক আমাদের দেওয়া থাকবে। তোমাদের বের করতে হবে মধ্যমান, যেটা আমি ক নাম্বারে বুঝিয়ে ফেলছি অলরেডি। মধ্যমান বের করবা, ধাপ বিচ্যুতি বের করবা, আর গণসংখ্যা যেহেতু আছে, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণ করলে তুমি fi ইউআই পেয়ে যাবা। আচ্ছা, তো আমি আগে লিখে নিই এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আমি একটু ছোট ছোট করে নিলাম, মূলত এখানে 100 পর্যন্ত থাকে অনেক সময় শ্রেণীবৃত্তিটা। আর গণসংখ্যা লিখো 2 3 10 5। মধ্যমান কেমনে বের করবা? তো মধ্যমান বের করার নিয়ম আমি বলছিলাম যে 2টা যোগ করবা, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দিবা। তো আমি 31 আর 40 যোগ করার পরে কত পেয়েছিলাম? 31 প্লাস 40 ভাগ 2, 35.5। 35.5। একটা বের করার পরে তুমি সব কয়টা বের করতে পারবা, শুধু জানা থাকা লাগবে তোমার শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি কত? 10। আমরা আগের ম্যাথগুলোর মধ্যে পড়েছি শ্রেণীব্যক্তি কত? 10। তো এখানে 10 করে শুধু বাড়ায় দিবা। তাহলে 35.5 এর পরে আমি যদি 10 করে বাড়াই কত হবে? 45.5। এরপর হবে 55.5। এরপর হবে 65.5। হিসাব করে দেখো এটা আসবে। তুমি যদি এটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, এটা আসবে। আচ্ছা, যাই হোক, এখন তুমি সূত্রটা আগে জানো, ঠিক আছে? আমি সূত্রটা এই পাশে লিখতেছি। সূত্রটা এখানে দেখো, দেখবা আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেটা আছে, দেখবা। সুতরাং গড় x টু পি বা বার, এটা দিলেও হয় না দিলেও হয়, তোমার ইচ্ছা। তো আমি দিলাম এখানে x টু পি বা বার লিখবো এখানে, ঠিক আছে? এটা গড় নির্দেশ করে। কোনটা? সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়, এটা নির্দেশ করে আর কি। তো এখানে গড় ইকুয়াল a প্লাস সামেশন fi ইউআই বাই n ইন্টু h। তো fi ইউআই সামেশন মানে সমষ্টি। সামেশন মানে কি? সমষ্টি। তুমি এইগুলা বের করার পরে যদি যোগ করো, তাহলে সামেশন fi ইউ এর মানটা তুমি পেয়ে যাবা। n মানে মোট গণসংখ্যা, যেটা আমরা আগে পাইছি 20। n এর মান এখানে, যে এখানে n এর মান কত? 20। এরপরে h হচ্ছে শ্রেণীব্যক্তি, এটা আমরা জানি 10। এখানে শ্রেণীব্যক্তি কত? 10। তোমার লাগবে কি? এর মানটা লাগবে। কি মান লাগবে? এর মানটা লাগবে। আর fi ইউআই বের করার জন্য fi এর মানটা দেওয়া আছে, ইউ এর মানটা তোমার বের করতে হবে। তো এর মানটা কি ধরবা? এখানে এই যে এখানে x এর যে কোনো একটা মানকে তুমি এর মান ধরতে পারো। তবে আমার কাছে মনে হয় যে যেটা ইজিলি করা যাবে আর কি, তুমি যদি সর্বাধিক গণসংখ্যা যেটা, এটা কি যদি তুমি এ ধরো তাহলে সহজ হবে। আমি এটাকে ধরছি এ। দেখো, যেটা সর্বাধিক গণসংখ্যা, এটাকে যদি তুমি এ ধরো তাহলে অঙ্কটা করতে সহজ হবে আর কি। তো যেটা তুমি এ ধরবা সেটা দিয়ে তুমি শুরু করবা। তো এখানে দেখো xi আমরা বের করে ফেলছি, fi দেওয়া আছে, ইউআইটা আমাদের বের করতে হবে। আর ইউআইটা বের করতে পারলে আমরা fi ইউআই গুণফলটাও বের করতে পারবো। ইউআই বের কেমনে করে আমি একটু দেখা দিই। দেখো এখানে ইউআই বের করতে হলে তোমাকে একটা সূত্র তোমাকে অনুসরণ করতে হবে। যেমন ইউআই ইকুয়াল xi মাইনাসের a ডিভাইডেড h, ঠিক আছে? তো xi প্রথম কিন্তু এটা xi1, xi2, xi3, xi4 এভাবে আর কি। তো এই 35.5 থেকে তুমি এই এটা মাইনাস করবা অলওয়েজ। পরে আবার 45.5 থেকে এটা মাইনাস করবা। এই সবগুলো মাইনাস করার পরে যে বিগফলটা বের হবে, এটাকে তুমি শ্রেণীবৃত্তি দ্বারা ভাগ করবা। তো আমি একটা যদি বের করে দেখো, যে 35.5 থেকে যদি আমি এর মানটা 55.5 মাইনাস করি, ডিভাইডেড আমি 10 দিয়ে ভাগ করি, কারণ শ্রেণীবৃত্তি কত? 10। তাহলে কত হবে?
35.5 মাইনাস 55.5 ডিভাইডেড 10 তবে -2 হবে। কত হবে? -2 হবে। এই যে এটা -2 তুমি এখানে বসিয়ে দেবে, -2। পরে দেখবা মাইনাসের 1 আসছে, পরে হবে এখানে 0, যেটাকে তুমি এ ধরছো, এটা 0। পরে আবার উপর থেকে নিচ থেকে উপরে উঠবা, তার নিচ থেকে উপরে পজিটিভ করে উঠবা, কি 1 দিবা এখানে। তুমি এভাবে ক্যালকুলেশন করে দেখো, সবগুলা মান কি এভাবে আসবে। তো আমি বলি সর্বপ্রথম তুমি কিভাবে দিবা, যেটাকে এ ধরছো, মানে যদি মুখস্থের মতো করতে চাও কি, যেটাকে এ ধরছো এটাকে শূন্য দিবা, পরে -1 -2 এভাবে উপরের দিকে যাইতে থাকবা, যত পর্যন্ত যাইতে পারো, কি মানে প্রশ্নে যত পর্যন্ত থাকে। আর নিচের দিকে তুমি এই নিচ থেকে উপরে পজিটিভ ভাবে নাম্বার, এখানে দেখো আমি এই -1 ছিল প্লাসের 1 দিচ্ছি, যদি এদিকে আরো থাকতো তাহলে +2 +3 +4 এভাবে উঠতো। আর এদিকে যদি উপরে আরো থাকতো তাহলে -1 -2 -3 এভাবে উপরের দিকে উঠতো। যেটা 0 ধরছো এটা হবে এর ঘরের ক্ষেত্রে আর কি, মানে এর ঘরের ক্ষেত্রে 0 হবে। তুমি সূত্র বসায় দেখো এখানে 0ই হবে। কি হবে? তো মুখস্থটাও শিখলাম আমরা, সূত্র বসায়ও শিখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলবো যে এটা এই ইউ এর মানটা কেমনে বের করে, এটা একটু নোট করে নাও। আর এটা এমসিকিউ এর মধ্যে চলে আসে অনেক সময়। ঠিক আছে? ইউ আই মানে কি xi - r ডিভাইডেড h। আচ্ছা, তো আমরা দেখো এখানে ইউ এর মানটা বের করে ফেললাম, কিন্তু এখন আমরা গুণ করব। 2 × 2 কত? 4, যেহেতু মাইনাস আছে মাইনাসের 4, 3 × 3 0, 5 × 5। একসাথে করো সবগুলো। আমি এখানে সামেশন fi ইউ এর মানটা বের করব। সামেশন fi ui দেখি কত আসে এখানে। -4 -1 0 0 দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে? +5 যোগ করে দিবা, +5। তো এখানে 0 আসছে। কত আসছে? 0। আচ্ছা, আমরা এখন মান বসায় দিলে হবে। ঠিক আছে? এখন মানগুলো বসায় দিয়ে কত ধরছিলাম? 55.5 55.5 প্লাস FIUI কত পাইছি আমরা? 0 ডিভাইডেড n এর মান কত? 20 ডিভাইডেড ইনটু h এর মান কত? 10। তো 55.5 এখানে আমার 0 আসছে, তো কি হয়েছে? অন্য অঙ্কের মধ্যে অন্য মানও আসতে পারে। আমি একটা ইজি একটা সহজের জন্য আমি বোঝাতে পারি, এই জন্য এই উদ্দীপকটা নিয়েছিলাম আর কি। তো 55.5 এখানে 10 এর সাথে 0 গুণ করলে কি হবে? 0। 0 20 দ্বারা ভাগ করলে আবার কি হবে? 0 হবে। তো এই 55.5 হবে আমাদের গড়। এটা কি মানে 55.5 এর সাথে 0 যোগ করলে কি হবে? এটাই হবে। এই জন্য এটাই হবে আমাদের গড়। এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আর এই যে এ যেটা বলছে এটা আনুমানিক গড়। এটা কি? এটা হচ্ছে আনুমানিক গড়। এই যে এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়। ঠিক আছে? আচ্ছা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা অনেকের কাছে কঠিন মনে হয়, আর যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই ইজি মনে হবে। ঠিক আছে? একটু তুলে নাও। আচ্ছা, এখন আরেকটা গড় আছে কিন্তু এখানে, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখলাম, আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো ওইটার জন্য খুব বেশি কিছু করতে হয় না আমাদের। ওইটার জন্য তোমার কি লাগে? আমাদের সূত্র হচ্ছে, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হচ্ছে এরকম, গড় ইকুয়াল সামেশন fi xi বাই n, fi xi বাই n। তো fi xi এখানে কিন্তু আছে, আমাদের fi xi কিন্তু আছে। আমি ওই গড়টাও শিখাই দিই। দেখো, তোমাকে বলতে পারে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের এই মানগুলো লাগবে না, মূলত fi xi লাগবে। কি লাগবে? fi xi লাগবে, fi xi। এখানে আর বের করি, দেখো fi xi টা বের করলে কত হবে দেখি তো। আমরা এখানে হবে 35.5 ইন্টু 2। আমি এটা গুণ করবো, fi এবং xi গুণ করবো 71। এরপরে 35.5 ইন্টু 3 136.5। এরপরে 55.5 ইন্টু 10 555।
এরপরে 65.5 ইন্টু 5, 327.5। আচ্ছা, এটা কারণ আমি যে সামেশন এফ এক্স এর মানটা বের করে নিই, দেখি কত হয় এখানে। সবগুলো একসাথে যোগ করে দেব। সামেশন মানে সমষ্টি, মানে সবগুলো একসাথে যোগ করবো আমরা। যোগ করি, প্লাস প্লাস 1090 আসছে এখানে, 1090। এই মানটা আমরা শুধু এখানে বসে দেব। গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। আগেটা শিখছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এখন কি গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা, এখানে করো। সুতরাং গড় ইকুয়াল সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। তার মান কত? 1090। আমি যদি এটাকে এন এর মান কত? 20 ভাগ করি, তাহলে কত হবে? 54.5। 54.5 এবং এটাই হবে আমাদের আনসার। এটা কি আনসার? আশা করি সবাই বুঝতে পারছো। এখন পরীক্ষায় ক এবং খ নাম্বারে আসার জন্য যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু আমরা করে ফেলছি। মূলত ক নাম্বারে আরো ইজি ম্যাথও আসতে পারে, যেমন কিছু বিন্যস্ত বা অবিন্যস্ত পত্র দিবে, বলবে গড় নির্ণয় করো, এরকম আর কি। ধরো আমি একটু শিখিয়ে দিই, এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, দেখো এরকম ক নাম্বার আসতে পারে যেটা এমসিকিউ এর মধ্যে আসে। ধরো 1 2 3 4 5 6 এরকম ধরো আসতে পারে। বলতে পারে সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। কি নির্ণয় করো? গড় নির্ণয় করো। তো গড় কি আমরা ছোটবেলা থেকে পড়ে আছি যে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশির সংখ্যা আর কি। তো এখানে রাশিগুলোর সমষ্টি কত? সবগুলো যোগ করবা। সবগুলো যোগ করলে কত হবে? 3 6 10 15 21। 21টা তুমি কত দ্বারা ভাগ করবা? 1 2 3 4 5 6 6 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তো এটাই হবে আমাদের আনসার ভাগ করলে আর কি। তো 21 ভাগ কত? 6 হবে 3.5। এটা হবে আনসার। মানে এটা এমসিকিউ আসতে পারে, প্লাস ক নাম্বারে আসতে পারে। আবার এমসিকিউ এর মধ্যে এরকমও আসে যে মধ্যক নির্ণয় করো, এইগুলোর মধ্যক নির্ণয় করার জন্য আসে। তো মধ্যক নির্ণয় করার জন্য তোমার ছোট ছোট যে নিয়মগুলো আছে সেগুলো ব্যবহার করলে হয়ে যায় এখানে মূলত। তো এখানে তোমার জানতে হবে আগে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমি তো এটা করতেছি এখন। তো এখানে যদি উল্টাপাল্টা থাকে আর কি, ধরো 3 1 4 এরকম উল্টাপাল্টা অবিন্যস্ত পত্র থাকে, তাহলে তুমি আগে সাজায় নিবা। ঠিক আছে, সাজায় নেওয়ার পর সূত্র প্রয়োগ করার চেষ্টা করবা। তো এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র আছে, যেমন 1 2 3 4 5 6 এখানে জোড়, 6টা কি জোড় সংখ্যা না? তো জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে এরকম, জোড় সংখ্যা এরকম যে n/2 প্লাস n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। তো n এর মান কি? n এর মান হচ্ছে আমি যেটা উপাদান সংখ্যা আর কি। n এর মান 6, এর মান কত? 6। তো 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। তো এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে মানে 3 তম পদ প্লাস 4 তম পদ হবে, ভাগ কত? দেখো 3 তম পদ আর 4 তম পদ কোনটা দেখো তো। তাহলে 1 2 3, 3 তম পদ হচ্ছে 3 প্লাস 4 তম পদ হচ্ছে 4, ভাগ কত? 2। তো যোগ করো, 3 আর 4 কত? 7। 7 এর যদি আমি 2 দ্বারা ভাগ করি 3.5, এটা হবে आंसर। আর যদি বেজোড় সংখ্যা আসে, আশা করি বুঝতে পারছো, আর যদি বেজোড় সংখ্যা আসে তাহলে কি করবা? ধরো এরকম আসছে, এখন আরেকটা সংখ্যা বাড়াইছে 7, এখন তো বেজোড় সংখ্যা হয়েছে, এখন কেমনে করবা? তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় যেটা আছে, বেজোড় সংখ্যা n + 1/2 তম পদ, n + 1/2 তম পদ। তো n এর মান কত? 7, এখানে n এর মান কত? প্লাস 1/2 তম পদ, তাহলে 8/2 মানে 4 তম পদ যেটা আছে। 4 তম কোন? 1 2 3 4, এটাই 4। এটা হচ্ছে কি आंसर। অথবা সহজে করতে পারো, এদিকে 3টা ভাগ করে নিবা, এদিকে 3টা ভাগ করে নিবা, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মধ্যক। বেজোড় সংখ্যার ক্ষেত্রে সাজায়া প্রথমে কি করবা? এদিকে মানে এদিকে সমান করে ভাগ করবে, এদিকে সমান করে ভাগ করবা, মাঝখানে যেটা থাকবে ওইটা কি? ওইটাই হবে আমাদের মধ্যক। ঠিক আছে, আমি কিন্তু এই যে বিন্যস্ত অবিন্যস্ত বস্তু এগুলোর ক্ষেত্রে মধ্যক কেমনে নির্ণয় করা হয় এমসিকিউ এর জন্য সেটা কিন্তু শেখানোর চেষ্টা করলাম।
আচ্ছা, এখন দেখো, এখন আমাদের বাকি আছে শুধুমাত্র তিনটা চিত্র বা লেখচিত্র, আমরা বলবো তিনটা লেখচিত্র আমাদের বাকি আছে। তিনটা কি কি? একটা হচ্ছে আয়ত লেখ, আরেকটা হচ্ছে বহুভুজ, আরেকটা হচ্ছে অজীব রেখা। আয়ত লেখ, বহুভুজ, অজীব রেখা। তো আমি গ্রাফ পেপারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। আজকে আমি শুধু বেসিকটা বুঝিয়ে দেবো যে কেমনে তুমি এই তিনটা চিত্র আঁকবা। তিনটা চিত্রের জন্য তিনটা সারণী প্রয়োজন হয়। কয়টা সারণী প্রয়োজন হয়? তিনটা সারণী প্রয়োজন হয়। যেমন আমি যদি প্রথমেই বলি আয়ত লেখো, আয়ত লেখো, একটু এদিকে লিখি একটু। তিনটা লেখচিত্রের জন্য তিনটা সারণীর প্রয়োজন। প্রথম হচ্ছে আয়ত লেখো, আয়ত লেখো। পরে হচ্ছে আমি অজীব রেখা দিব, অজীব রেখা। এরপরে হচ্ছে বহুভুজ। দেখো, আয়ত লেখার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি সারণী, অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি সারণী। অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী, যেটা আমরা বের করা শিখছি অলরেডি। এরপরে বহুভুজের জন্য মধ্যমান শ্রেণী মধ্যমান সারণী, এটা আমরা বের করছি অলরেডি। ওই যে শ্রেণীর উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ কত? 2। এই তিনটা। এখন আমরা এই তিনটার মধ্যে অনেকে পরীক্ষা হলে গিয়ে প্যাচ লাগাই দিই। কেমন? আমরা আয়ত লেখার জন্য প্রয়োজন অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি আমরা লিখে আসি ক্রমযোজিত গণসংখ্যা বা মধ্যমান, এরকম লিখে আসি, মানে উল্টাপাল্টা লাগাই দিই। এরকম করা যাবে না। মনে রাখার একটা লজিকলেস একটা টেকনিক বলি। এখানে দেখো আয়ত লেখো, সরায়া, সরায়াতে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, সরায়াতে আয়ত লেখো। তো এবার মনে রাখতে পারো। আবার দেখো, অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী। অজীব রেখার মধ্যে একটা বর্গীয় জ ঋষিকার আছে, আবার ক্রমযোজিতর জন্য একটা বর্গীয় জ ঋষিকার আছে। তো এইভাবে মনে রাখতে পারো, আর বাকিটা তুমি এমনি পারবা। কান টানলেই তো মাথা আসে, তাই না? তো দুইটা যদি তুমি পারো তাহলে পরেরটাও অবশ্যই পারবা ইনশাল্লাহ। তো তিনটা সারণীর মধ্যে আমাদের দেখো, আমরা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা পারি, আবার শ্রেণী মধ্যমান সারণী এটাও আমরা পারবো। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এটা আমি একটু দেখা দিব, ঠিক আছে?